মিনিট দশেক পর থেকে আকস্মিক অন্যমনস্ক হয়ে উপর থেকে নামতে দেখে ইয়োনো এগিয়ে গিয়ে বলল, কিছু হয়েছে স্যার? বিজি আছেন খুব, নাকি কথা শেষ? তে কোনো উত্তর করলো না। আঁখি পল্লব লাল হয়ে আছে তে। ইয়োনোর দিকে তাকালো না একটিবার, সোজা নেমে নিজের মতোই হাঁটতে লাগলো। ইয়োনো একবার সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবারও তের পেছনে এসে কমল গলায় জিজ্ঞাসা করলো, ম্যাম কিছু হয়েছে? ভেতরে যাননি? স্যার কিছু বলেছে? তে একবার মাথা ঘুরিয়ে ইয়োনোর দিকে তাকায়, তারপর তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা দুলিয়ে আবারও সামনে ফিরে চোখ জোড়া মুছে নিয়ে এবার দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল। ইয়োনো বিষয়টা কি হয়েছে বোঝার চেষ্টা করলো, কিন্তু মাথায় ঢুকলো না। তবে তেকে দেখে বোঝা যাচ্ছে ভেতরটা চৌচির হয়ে আছে। মিনিট দুয়েক পর হঠাৎ মাথায় আসে, কিভাবে যাবে ভাবি, গাড়ি তো পাঠিয়ে দিয়েছে। কথাটা ভাবতেই নিজের কপালের ভবিষ্যতের কল্পনা মুহূর্তেই মস্তিষ্কে জানান দেয়। জাংকুক স্যার জানতে পারলে কি হবে? কথাটা ভাবতেই কলিজা শুকিয়ে যায় ইয়োনোর। দৌড়ে আবারও বাহিরে যায়, চারিদিকে চোখ বোলায়, কিন্তু আশেপাশে তেকে দেখলো না। এদিক ওদিক কয়েকবার রাউন্ড করা হয়ে গেছে ইয়োনোর, কিন্তু কোথাও তে নেই। এবার সত্যি জান নিয়ে ভয় খেলা শুরু হয় ইয়োনোর ভিতরে। তাই আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। রেস্টুরেন্টের ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে আছে জিমিন, চারিদিকে বারবার চোখ বুলাচ্ছে। এখনো আসছে না কেন? কত কষ্ট করে মাকে ম্যানেজ করে জিসুর সাথে দেখা করবে বলে এসেছে। যদিও সত্যটা বললেও হতো, কিন্তু সুগাকে লজ্জায় ফেলতে মন মানেনি, তাই তো মিথ্যেটা বলতে হয়েছে। কয়েকবার কল করবে ভেবেও লজ্জার কারণে কল দেওয়ার সাহস হয়নি। একটু লেট হচ্ছে, হয়তো কাজে আটকে গিয়েছে, তাই অপেক্ষা করতে লাগলো কোনো অভিযোগ না দিয়েই। মিনিট কয়েক পর কেউ কানের কাছে এসে বলে উঠল, হাই সুইটি, কেমন আছো? জিমিন কেঁপে উঠে দু পা সামনে চলে গিয়ে পেছন ঘুরে তাকায়। কলিজাটা এখনো হঠাৎ ভয়ের কারণে কাঁপছে। এমন রাস্তায় অজানা অচেনা কণ্ঠ কানের কাছে শুনতে পেলে কোন মেয়ে ভয় পাবে না? কিন্তু সেই দিকে তাকিয়ে লোকটাকে আর অচেনা মনে হলো না, পরিচিত চেহারা। বিয়ের পর আরো কয়েক মাস আগেও দেখেছিল তার ভার্সিটির সামনে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে কিম সোইউন, যার সাথে জিমিনের বিয়ে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে বিয়ে বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল বিয়ে শেষ না করে। আপনি এখানে? লোকটা বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে জিমিনের কাছে আস্তে আস্তে বলল, অবাক হচ্ছ যে বেবি? চিনতে অসুবিধা হয়নি তো? কিন্তু আপনি এখানে আমাকে দেখলেন কিভাবে? বেবি, তুমি সব ভুলে গিয়ে নিজেকে তার মাঝে খুঁজে বেড়াতে পারো, বাট আমি কখনো তোমাকে ভুলার নয়, জানো তো? সেই দিনের অপমানটা এখনো গায়ে জ্বালা দিচ্ছে। তবুও সব মানিয়ে নিয়ে ভেবেছিলাম তোমার আর ওই সুগা বেটার ডিভোর্স হলেই তোমার বাবাকে ফোর্স করব, বাট এ তো এখন দেখছি সব ঘুরে গেল, তাই ভাবলাম। এইটুকু বলেই সোইউন দুদিকে মাথা ঘুরিয়ে আবারও ঠোঁট বাঁকায়। এক হাতে শার্টের ভেতর ঠিক কোমরের কাছে নিজের হাত নেই, এই বুঝি কোনো অস্ত্র বের করবে। জিমিন বার কয়েক ঢোক গিলে প্রশ্ন করলো, কি করছেন? সত্যি করে বলুন, কি করবেন আপনি? আর আপনি এত সব কিভাবে জানেন আমাদের সম্পর্কে? কেমন হচ্ছে, কেমন হবে? সোইউন কোনো উত্তর না দিয়ে ঠিক প্যান্টের ভেতর গুজে থাকা কিছু একটা বের করতে যায়, কিন্তু সে সময় আর হয়ে উঠতে পারেনি। তার আগে হাতের ফোনটিতে রিং বেজে ওঠে। বিরক্তি নিয়ে নাম্বারটা একবার দেখে নিয়ে আতঙ্কিত গলায় বলতে লাগলো, হ্যাঁ স্যার, বলুন না। ওপাশ থেকে কি বলল জিমিনের বোঝার সাধ্য হলো না। সোইউন আবার বলল, কিন্তু স্যার আমি তো এখন। এটুকু বলতেই কল কেটে যায়। রাগে ফুঁসছে সোইউন, জিমিনকে উদ্দেশ্য করে বলল, আজ না হয় বেঁচে গেলে, আবার ঠিক তোমাকে আমার কাছে আসতে হবে, শুধু অপেক্ষা করো একটু। কথাটা বলে সোইউন জিমিনকে এখানে ফেলে খুব দ্রুত সামনের দিকে হাঁটতে থাকে, কিছুটা দৌড়েই চলে যায়। জিমিন ভয়ে কাঁপছে এখনো, কি করবে তার জানা নেই। বুঝে গেছে এই লোকটাই তাকে ছলনা করে এখানে নিয়ে এসেছে, কিন্তু এমন পাগলামি কেন করছে লোকটা? কি করতে চায়? আচ্ছা, তাকে জোর করে তুলে নিয়ে যেতে আসেনি তো আবার, নাকি কিডন্যাপ? কথাটা ভাবতেই মুহূর্তেই যেন মাথার ভেতরে ভো ভো শুরু করে দেয় জিমিনের। তে এক মনে চোখের জল ফেলে অস্বাভাবিকভাবে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে। আজ সত্যি নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। সব সময় তো ওই নির্মম নির্দয় লোকটাকেই কন্ট্রোললেস ভেবে এসেছে। আমি তো খুব ভালো করেই জানতাম যে লোকটা কন্ট্রোললেস হয়ে গেলে সাইকো আচরণ করে। সেটা জানার পরেও ব্যাক করাটা ছিল আমার জন্য বোকামি। কেন তার মুখোশের আড়ালে হালকা ভালো ব্যবহারটুকু দেখে নিজেকে সংযত করতে পারিনি? আজ মায়ের এই অবস্থার জন্য কে দায়ী? উনি?
নিজেই। না ওনার জীবনে দ্বিতীয়বারের জন্য আসতাম, আর না বিয়ের ব্যাপারে বাড়াবাড়ি করতাম, আর না এত পাষণ্ডময় খেলায় মেতে উঠতেন তিনি। বুক চিরে যাচ্ছে, স্রোতের মতো ঢেউ খেলে উথাল পাতাল করে যাচ্ছে ভেতরটায়। কেমন যেন মনে হচ্ছে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে হৃদয়টা। হাত পা অবশ হয়ে আছে, এখনই বোধহয় সেন্সলেস হয়ে পড়বে। তে ঠিক যতবার মাথায় আসছে মায়ের সেদিনের ফ্লোরে পড়ে ছটফট করার দৃশ্যটি, ততবার পাশাপাশি ওই লোকটার প্রতি থ্রেডযুক্ত কথা কর্ণে ভেসে আসছে। প্রতিটা কথা এখন সত্য মনে হচ্ছে। চারিদিকে প্রতিটা মানুষের ভালো চেহারার আড়ালে পশুত্বটা লুকিয়ে আছে এখন মনে হচ্ছে। যাকে একটুখানি ভালো মনে করে সেই যেন অন্য রূপে ধরা দেয়। চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে তের। তখন উপরে গিয়ে জাঙ্কুকের রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তেই সুগার কথাটা কর্নেল হতেই তের ভেতরটা কেঁপে ওঠে। ভেতরে ঢোকার আর সাহস পায় না, পা দুটো থেমে যায়। শুধুমাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সবটা শুনে যাচ্ছিল, কিন্তু এতটাও ধৈর্য হয়নি। তাই যেটুকু শুনেছে সেইটুকু শুনেই জায়গা ছাড়ে। সবটা যেন গুলিয়ে যাচ্ছে। মন প্রাণ জুড়ে যাকে সমুন্নত করেছে তার নামটা মনে হলেই নাকি আজ তীব্র ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। অথচ সেই মানুষটাকে ঠিক সকাল অবধি পাগলের মতো ভালোবেসে গিয়েছিল। আচ্ছা, উনি কি পারতেন না অন্তত আমার জন্য নিজেকে সবকিছুতেই মানিয়ে নিতে? উনি কি সরল মনে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতেন না? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছিলাম? ওনাকে ছেড়ে চলে যাচ্ছিলাম? না তো। তাহলে তাহলে এমন আচরণ কেন করেন? এটাকে ভালোবাসা কিভাবে বলে? এটা তো ওই লোকটার অভিশপ্ত চরিত্রের পূর্ণ প্রমাণ মনে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে তে উন্মাদ প্রায়। এমন অবস্থায় হাঁটছে, কোথায় আছে হয়তো নিজেও জানে না। মুহূর্তেই মাথায় আরেকটি ভাবনা এসে মস্তিষ্কে জানান দেয়, আচ্ছা আমি যদি না থাকি তখন তো কাউকে আমার জন্য এত সব সহ্য করতে হবে না, তাই না? কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হালকা বেপরোয়া হাসি জমা হয়। একবার চারিদিকটা তাকিয়ে নেয়। রাস্তার পাশ দিয়ে মানুষ তার নিজ গতিতে চলাচল করছে। পাকা রোডে বড় বড় গাড়িগুলো তার নিজ গতিতে চলছে। হ্যাঁ, আজ এখানেই জীবনটা ত্যাগ করবে সে। এটা ভেবেই দু কদম এগিয়ে সাইড রাস্তা থেকে নিচে নামতেই আরেক ভাবনা মাথায় ঘেরাও করে। কিছুটা ভয় এসে বুকে বিঁধে। আচ্ছা, এটা কি এতই সহজ হবে? আমি না থাকলে উনি শান্ত হয়ে যাবে, নাকি এর চেয়েও উগ্র পরিস্থিতি সৃষ্টি করবেন? কথাটা ভাবতেই পা জোড়া আবারও পেছনে নিয়ে আগের জায়গায় উঠে দাঁড়ায়। কি করবে তার জানা নেই, তবে আর না ওই পাগল লোকটার সাথে থাকবে না সে, আর না তার মা বাবাকে এসবে জড়াবে। কিন্তু উনি উনি কি আমায় ছাড়া থাকতে পারবেন? আমাকে নিয়েই তো ওনার এই পাগলামি সব, তাই না? পারবে না তো সহ্য করতে, ওনার কষ্ট হবে খুব। ওনাকে বোঝার মতো তো কেউ নেই। ওনার সবটুকু জুড়ে যে শুধু একটি নামই বিরাজমান। তে এই মুহূর্তে দোটানার মাঝে আছে। কি করবে মাথায় কিছুই যেন ঢুকছে না। মস্তিষ্কে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সবকিছু জমে গিয়েছে। যদি থাকতে হয় এমন জেনেই লোকটার সাথে থাকতে হবে, নয়তো অন্য অপশন বেছে নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারো না কারো ক্ষতিগ্রস্ত রক্তাক্ত আজ না হয় কাল, নয়তো সারা জীবন চলতেই থাকবে। কিন্তু এটা সহ্য করার ক্ষমতা যে তার নেই। এইসব ভাবার মাঝে আচমকা কেউ পাশ থেকে শক্ত হাতে তেকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির রাস্তায় ফেলে দেয়। তে কিছুই বুঝে উঠতে পারেনি, তবে সঙ্গে সঙ্গে সেই মানুষটির হাতখানা ধরে নিজেকে বাঁচাতে চেয়েছে। যেই মানুষটি তাকে এই মুহূর্তে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে ফেলে দিয়েছে। চেঁচিয়ে ওঠার মতো যেন পরিস্থিতি ছিল না। শুধু নিজেকে অচেতন মনে করে কি হয়েছে বোঝার চেষ্টা চালাতে চায়, যেটার সময়টাও পায়নি। তার আগেই সাদা রঙের একটি গাড়ি তার উপর চালিয়ে কোথায় মুহূর্তেই হারিয়ে গেল। আকস্মিক বিষয়টা আশপাশের কেউ যেন খেয়ালই করেনি। আশেপাশের লোকজন দেখা মাত্রই দৌড়ে গিয়ে সেখানে ভিড় জমায়। এত ভিড়ের মাঝে ইউনো দূর থেকে দৌড়ে কোনো রকম তের পাশে উপর হয়ে বসে। ইউনো একটু আগের ঘটনা সবটাই খেয়াল করেছে। তেকে কিছুক্ষণ আগে গাড়ি থেকে দেখতে পেয়ে এভাবে উদাসীন হয়ে হাঁটতে দেখে গাড়ি নিয়ে এদিকে আসছিল। কিন্তু হঠাৎ পাশ থেকে ওই সিওয়ান নামের ছেলেটা এমন একটা কাজ করে বসবে সেটা তো জানাই ছিল না। স্যার তো বলেছিল জিমিন আর সুগা স্যারের সাথে এর সমস্যা, আর কার্তিকের সাথে স্যারের শত্রুতা। তবে ওই গাড়িতে নিশ্চিত ওই কার্তিক ছিল। সৈয়ন এই কার্তিকের সাথে হাত মিলালো কখন? সেটা তো স্যার বলেনি। ইউনো
ইউনোর 1 মিনিটও সময় লাগেনি এর হিসেব মিলাতে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হতেই সব জায়গায় যেন জ্যাম পড়ে যায়, তাই গাড়ি ওখানে রেখে চলে আসে। তে ইউনোর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে একটাও শব্দ বের হচ্ছে না। ইউনো কথা না বাড়িয়ে হাতের ফোনটা নিয়ে প্রথমেই অ্যাম্বুলেন্স ফোন দিল, তারপর জাংকুককে কল দিয়ে কি বলবে তার এইটুকু জানা নেই, তবে খুব বিচলিত গলায় বলল, স্যার স্যার ভাবি। এইটুকু বলে আরো কয়েকবার শ্বাস ফেলে আবারও বলল, স্যার আমি কফি হাউসের পেছনে মেইন রোডে আছি, প্লিজ আপনি। ওপাশ থেকে আওয়াজ আসতে ইউনো কেঁপে ওঠে। জাংকুকের কাছে এই খবর আরো আগেই চলে গিয়েছে। কিভাবে সম্ভব? মিনিট 5 হবে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। ইউনো কিছু বলবে তার আগেই কল কেটে গিয়েছে। ইউনো আর সময় ব্যয় করলো না। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে, আর জাংকুক আসতে কমপক্ষে আরো 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তাই আর না ভেবেই তেকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিজের গাড়িতে বসায়। ততক্ষণে তে জ্ঞান হারিয়েছে। ইউনোর সাদা কোটখানা লাল রক্তে মিশ্রিত হয়ে আছে। আজ সত্যি ইউনোর নিজের কাছেই খারাপ লাগছে। সেখানে স্যার কিভাবে সহ্য করবে? কি হতে চলেছে আগামীতে? হসপিটালে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ভর্তি আছে তে। অবশ্য অ্যাক্সিডেন্ট কেস বলে ডক্টর প্রথমে ভর্তি করাতে চায়নি, কিন্তু ইউনো নিজের পরিচয়টা ক্লিয়ার করে দেওয়াতে ডক্টর ভয়ে বাধ্য হয়েছে। জাংকুককে হসপিটালের নামটা বলার জন্য কল দেয় কয়েকবার, কিন্তু জাংকুক কলটাও ধরেনি। তাই ভেবেছে হয়তো স্যারের জানা হয়ে গিয়েছে এতক্ষণে। ফর্ম পূরণ করে ঠিক ভাইয়ের জায়গাতে নিজের সাইনটা বসাই ইউনো। আজ মনে হচ্ছে যেন সত্যিই তের ভাই সে, সবটা দায়িত্ব তার উপর। তেকে বাঁচাতেই হবে, নয়তো এই সিগনেচারটুকু বৃথা যাবে। ইউনো বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ মনে হলো একবার বাড়িতে জানানো উচিত সবাইকে, তাই সুগার নাম্বারটায় ফোন করলো, কিন্তু রিং হয়ে গেল, রিসিভ করলো না। হয়তো ব্যস্ত আছে, তাই নামজনকে কল দিল, সেটাও রিং হলো, কিন্তু কেউ রিসিভ করলো না। বার কয়েক রিং হওয়ার পরেও কেউ কল ধরলো না। ভেতরে এখন আরেক রকম খটকা কাজ করলো। কার্তিক আবার বাড়ি অবধি চলে যায়নি তো? ওহ শিট! কথাটা ভাবতেই কাউকে কল দিয়ে বলল, জলদি জীবন বাড়িতে গিয়ে একবার দেখতে সব ঠিক আছে কিনা। পুরো হাতে পায়ে রক্তে ছুপছুপ হয়ে আছে। মাথার ছোট চুলগুলো এলোদেশে পরিণত হয়েছে এতক্ষণে। একটু ক্লান্ত হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসলো জাংকুক। সামনে ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত 6টা লাশ ফ্লোরে পড়ে আছে। জায়গাটা আর কোথাও না, জীবন বাড়ি। কার্তিক তার ছেলেপুলে পাঠিয়েছিল, পুরো ফ্যামিলিটাকে যেন রক্তে বিভোর করে দিয়ে রক্তসহ ছবিগুলো তার কাছে পাঠায়। জাংকুককে তের খবরটা কার্তিকই দিয়েছিল। খবর পাওয়া মাত্রই সে মুহূর্তে হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু ইউনোর কল পাওয়ার পরে জাংকুকের বিচক্ষণ বুদ্ধি মাথায় ঝেঁকে বলল, কার্তিক তের কথা নিজে জানিয়েছে। এর মানেটা ঠিক উল্টা হবে, যেন সে হসপিটালে যায় আর ওইদিকে বাড়িতে নিশ্চিত ঢুকে পড়বে। জাংকুক তো একটু আগেই সিদ্ধান্ত নিয়েছিল আজকালকের মধ্যেই ওই কার্তিকের দেশে আসার স্বাদ মিটিয়ে দেবে, কিন্তু এই কার্তিক তো আগেই নিজের প্ল্যান সাকসেস করে চলেছে। কথাটা ভাবতেই গাড়ির সিটে এক হাতে বাড়ি মেরে গাড়ি ঘোড়ায় নিজের বাড়ির দিকে। ইউনো যে এদিকটা বুঝে নিবে সেটা তার জানা আছে। যেমন ভাবা তেমন কাজ। গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে বাড়িতে আধ ঘন্টার মাঝে পৌঁছায় জাংকুক। গিয়ে মনে হয় সামান্য হলেও সময় দেরি করে ফেলেছে। নামজুন, সুগা, এমনকি যে হোক প্রত্যেকটা সার্ভেন্টকে আটকিয়ে রেখেছে। একজন সার্ভেন্ট সহ গেটের দারোয়ানকে প্রাণে মেরে দিয়েছে। হয়তো আরেকটু দেরি করলেই এর চেয়ে বেশি কিছু হয়ে যেত। চুপচাপ এসে কথা না বলেই নিজের পকেট থেকে ছোট ছুরিটা নিয়ে আস্তে করে এগিয়ে গিয়ে নামজুনের সামনে দাঁড়িয়ে বলল, শরীর থেকে হাত সরা। কোথা থেকে এসে পড়লি? ওইদিকে তো তোর প্রেয়সীর অবস্থা প্রায় শেষ। এতক্ষণে নিশ্চিত প্রাণটাও উপরে চলে গেছে। তা আমরা তো জানতাম ফ্যামিলির থেকেও তোর ওটার প্রতি দুর্বলতা বেশি, নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর? আর একটা শব্দ বেরোতে দিল না মুখ থেকে। সোজা হাতের ছুরিটা দিয়ে লোকটার গলায় আটটানে। মুহূর্তেই কণ্ঠনালী কেটে গিয়ে রক্ত বয়ে যায় নিচে। নামজুন সব সময়ের মতোই শান্ত স্বভাবের, তবে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন জীবনটা হারিয়ে ফেলবে, তাই বেশ ভয় পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে লোকগুলোর হাতে মৃত্যু হওয়াই ভালো ছিল। এমন সন্তানের বাবার পরিচয় দেওয়ার চেয়ে না থাকাই ভালো হয়তো। শরীর থরথর করে কাঁপছে সবার, মৃত্যুর ভয়ে নয়। জাংকুক নিজ হাতে লোকগুলোকে কিভাবে একের পর এক মেরে যাচ্ছে সেটাও এখানে সবাই চোখ খুলে দেখে যাচ্ছে। সবাই জানে জাংকুক
এসবে অভ্যস্ত, কিন্তু সেটা যে এভাবে কোনো দ্বিধা ছাড়াই এভাবে মানুষ মারতে পারে তা জানা ছিল না। 6টা খুন করে প্রায় ক্লান্ত হয়ে সোফায় বসে জাংকুক। নিজের হাতেও আঘাত লেগেছে। কার্তিকের পাঠানো আর একটা লোকও বেঁচে নেই। সুগা দৌড়ে এগিয়ে এসে প্রথমে জাংকুকের কেটে যাওয়া হাতটায় ছুঁতে চায়, কিন্তু জাংকুক হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। তার এখন কিছুতেই রেস্ট নেওয়ার সময় নেই, তাই আবারও বাড়ি থেকে বের হয়ে যেতে নেয়। পেছন থেকে নামজুনের কথায় দাঁড়িয়ে যায়। দেখলে তো হয়েছে, আর কত? আজ আমাদের ছি অবস্থার জন্য দায়ী কে? কার সাথে শত্রুতা এদের? আমাদের কারো তো এমন কোনো পার্সোনাল শত্রু নেই। এইসব তোমার বিরোধী লোক, তাই না? আর তখন ছেলেটা কি বললো? তে মামুনির কি হয়েছে সত্যি করে বলো তো। মেরে দিয়েছে? কিন্তু ও তো তোমার কাছে গিয়েছিল সকালে, তাই না? জাংকুক একটু অবাক হয়ে ঘুরে তাকায়। নামজুন তার কথা চালিয়ে গেল। মেয়েটা কত শখ করে তোমার কাছে গিয়েছিল, সে কোথায়? তুমি একা ফিরলে কেন? অবশ্যই তাকে কিছু করেছে এরা। তখন তো এটাই বললো, তাই না? এই সব কিছুর জন্য দায়ী কে? আর কত হাত চালাবে? কতজনকে এমন করে থামাবে? যত দিন এগোবে জীবনের সমস্যাটা বাড়তেই থাকবে। তুমি কি ততদিন অবধি মানুষগুলোকে এভাবে খুন করতে থাকবে? মেয়েটার জানটুকু কতদিন রক্ষা করতে পারবে? তোমার জন্যই তো বারবার কাল হয়ে আসছে তার জীবনটা। এইটুকু বুঝতে তোমার এত সময় লাগছে কেন? এবার অন্তত এসব ছাড়ো। আজ যদি আমার মামুনির সত্যি কিছু হয়ে যায় তবে নিজেকে বাদ দিলাম। তোমার অবস্থাটা আমি কল্পনা করছি জাংকুক। আমার জন্য নয়, তোমার জন্য হলেও এসব ছাড়তে পারো না? মেয়েটাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? দয়া করে একটু তো বোঝো জাংকুক। জাংকুক মুখ ফিরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আই আন্ডারস্ট্যান্ড, আজকের পর থেকে ভেবে দেখবো, বাট আজকের জন্য। এইটুকু বলে থেমে যায় জাংকুক। তের খবর পাওয়া মাত্রই বাড়ির সকলেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই এই মুহূর্তে হসপিটালেই উপস্থিত, কিন্তু সবচেয়ে আশ্চর্য করছে যে বিষয়টা, সেটা হলো জাংকুক এখনো একটিবারের জন্য কল দেয়নি। হসপিটালে আসা তো দূরের কথা, কারণ জাংকুক তার বাংলো বাড়িতে গিয়েছে। জাংকুককে এই মুহূর্তে বোঝার কোনো উপায় নেই, তবে সে যে কতটা উন্মাদ হয়ে আছে এর প্রমাণ আবারও দিচ্ছে। ইউনো পাশেই বড় বড় চোখে ভীত হয়ে তাকিয়ে আছে, কারণ জাংকুক কার্তিক আর সোয়ুনকে কাই আর সহির মতো নৃশংসভাবে মৃত্যুদণ্ড দিয়েছে। ইউনোর অবস্থা বুঝে জাংকুক খেয়াল করে বলল, আমার বউয়ের কি অবস্থা এখন? ডাক্তারকে ফোন কর ফার্স্ট। যদি কিছু হয়ে যায় নিজের অবস্থাটা বুঝে নে। আমার অফিসে আমার বউ আমাকে দেখতে এসেছে, সেটা আমাকে জানানো হয়নি। এর ফলটা তোর জানার কথা ছিল, তাই না? নিশ্চিত সুগা আসার পর বউ এসেছিল, তাই না? এম আই রাইট? ইউনো কাপা গলায় বলল, জি স্যার, আসলে ম্যাম নিষেধ। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে বেরিয়ে গিয়েছে, তাই তো? জাংকুক আর কথা বাড়ায় না, বাংলো থেকে বেরিয়ে যায়। কেটে গিয়েছে মাস 3 সবকিছুরই যেন আলাদা কিছু পরিবর্তন হয়েছে এই অল্প সময়ে। বলতে গেলে চাকচিক্যের আড়ালে ঢেকে গিয়েছে কিছু অন্ধকারাচ্ছন্ন অতীত, শুধুমাত্র তের কারণে। তাকে সুস্থ করতে জাংকুকের মাঝে পরিবর্তন এসেছে অনেকটা বলতে ভুল হবে। সবার নজরে অফিসের কালো টাকা ছাড়া খুন খারাপিতে জাংকুক এখন লিপ্ত হয় না। মারামারি, কাটাকাটি এইসব নেই। সবার সাথে তাল মিলিয়ে চলে, পরিবার সঙ্গ মিলিয়ে চলে, ঠিক স্বাভাবিক একজন মানুষের মতো, শুধুমাত্র তেকে খুশি করতে। তে বিব্রত হবে এমন কিছুই জাংকুক করে না। সবকিছুকে ঢাকা দিয়েছে তের কারণে শুধুমাত্র। কিন্তু আদৌ কি সত্য তো? নাকি শুধুমাত্র তেকে সুস্থ করতে? নাকি তের মাঝ থেকে ভয় কাটাতে নিজের পরিবর্তন? একটু আগেই যখন জিমিনের মা হওয়ার সুসংবাদটা ডক্টর দিয়েছেন, নামজুন খুশিতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। বিষয়টা এখনো সুগাকে জানানো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরবে হয়তো, কারণ এই সন্ধ্যাবেলায় বাড়ির সবাই নিয়ম করে বাড়ি ফিরে। এটা এখন জীবন বাড়ির নিউ লুক। জাংকুক পর্যন্ত সেই মুহূর্তে একই সময় বাড়ি ফিরে, তবে সেটা শুধুমাত্র তার বউয়ের কারণে। সারাদিন যখন ঘুম শেষ হয় তখন থেকেই তে জাংকুককে ফোন করে কথা বলে। জাংকুকও সেম ভাবে বউয়ের ফোনের অপেক্ষায় থাকে, তবে সন্ধ্যার পর বাহিরে থাকলে তে মুখ ফুলিয়ে বসে থাকে, তাই অতিরিক্ত কাজের চাপ ছাড়া সেও বাহিরে থাকে না। এইদিকে তের মুখখানা অন্ধকার হয়ে আছে। তারও তো কতদিনের ইচ্ছে ছিল একটা ফুটফুটে বাবু নিয়ে আসবে এই বাড়িতে, কিন্তু তার বরটা বারবার কি সব বুঝিয়ে দেয় কথা কাটিয়ে। এখন তো তার লজ্জা করবে, তাই না? বড় বউ হয়েও তার কোনো বাবু আসলো না। ভেতরের কথাগুলো চট করে প্রকাশ করে নামজুনকে বলে বসলো, এই যে আমার চাচা যান কিংবা বাবা,
যাই হন, আমাকে কিন্তু কথা শোনাতে পারবেন না, ঠিক আছে? আমি আপনার ছেলেকে অনেকবার বলেছি আমার বাবু লাগবে, সে আমার কথা মোটেও শোনে না। আমি নাকি অসুস্থ এই কথাটা বলে বারবার এড়িয়ে যায়, কিন্তু আমি বুঝাতেই পারি না আমি একদম সুস্থ আছি। আপনি বলুন আমাকে কোন দিক থেকে অসুস্থ মনে হয়? খেতে পারি দিব্যি, হাঁটতে পারি ঠিক মতো, শুধু একটু মাথাটা মাঝে মাঝে যন্ত্রণা করে ওঠে, কিন্তু এটা তো তেমন কোনো সমস্যা না, তাই না? নামজুন স্তব্ধ হয় তের কথায়। কিভাবে বুঝাবে তার ব্রেনে যে এখনো সমস্যাটা শেষ হয়নি? কমপক্ষে বছর 6 নিবে স্মৃতিশক্তি সবটা ফিরতে। সেদিন যেভাবে আঘাত পেয়েছিল বেঁচে উঠেছে সেটাই তো অনেক। সপ্তাহখানেক তো জ্ঞানই ফিরেনি। কত হাজার দোয়া করেছে সবাই, এত মানুষের দোয়া বিফলে যায়নি, জ্ঞান ফিরেছিল সেদিন। তবুও তো অসুস্থতা কাটেনি এখনো, আবার তার থেকে এখন বাচ্চা আশা করবে কেন? কথাই বা কেন শোনাবে? কিন্তু তেকে তো সেটা বোঝানো যাবে না। এই পর্যন্ত এসে জাংকুকের কথা মতো যেভাবে শিখিয়েছে সেভাবেই সবার সাথে মিশেছে। জাংকুকের যত্ন, জাংকুকের স্নেহ, তাই তো তেকে তার দিকে আকৃষ্ট করেছে। নিজের মা বাবাকেও তো ঠিকভাবে চেনে না এখনো। কি হলো, কি ভাবছেন আপনি? নামজুন একটু হেসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো মামুনি, আমার কিন্তু এখন একটা নাতিই লাগবে, তারপর ও বড় হলে আরেকটা লাগবে, এখন লাগবে না, বুঝেছো? নয়তো দেখা যাবে একজনকে আদর করতে গেলে অন্যজনের আদর কম হয়ে যাবে, কিন্তু আমি মোটেও একজনকে আদর কম দিতে চাই না, বুঝেছো? সেটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু দরজার সামনে থেকে জাংকুক কোঠাতে দাঁড়িয়ে বলল, কিসের কথা হচ্ছে এখানে? জাংকুককে দেখা মাত্রই তে দৌড়ে গিয়ে এক লাফে কোলে উঠে চুমো বসিয়ে দেয়। তাল সামলাতে না পেরে জাংকুক 2 কদম পিছে চলে যায়। 2 হাতে তে যেন পড়ে না যায় তাই কোমর আঁকড়ে ধরে। ইদানিং বউটা এমন হঠাৎ হঠাৎ করেই আল্লাদি গলায় অনেক কিছুই আবদার করে, যেমন চকলেট চাই, দুপুরে চলে আসবেন, আজ অফিসে যাবেন না, বাবু চাই আমার। কিন্তু তাই বলে এমন করে সবার সামনে তো কখনো কোলে উঠে চুমো বসায়নি, তাই নিজেকে আনকমফোর্টেবল ফিল করে বলল, কি হয়েছে, এমন করছো কেন? কাউকে কি চোখে দেখো না? কতবার বলেছি সবার সামনে এমন করবে না, পার্সোনাল রুমে যা ইচ্ছে করবে। দেখুন না, জিমিনের বাবু হবে, ডক্টর বলল। আমারও বাবু চাই, কিন্তু বাবা তো বলেছে এখন নাকি একটা বাবুই লাগবে। তের কথা শুনে জাংকুক কাশতে শুরু করে নামজুনের দিকে তাকায়। এরই মধ্যে সুগা ভেতরে ঢুকে বলল, ভাই তুই কি বউ নিয়ে এভাবেই পার্সোনাল রুমে বসে থাকিস? সুগার কথায় জাংকুক কপাল কুঁচকে বলল, তা কে বউ নিয়ে বসে থাকে সেটা তো প্রমাণই হয়ে গেল। কি বলতে চাইছিস? দূর থেকে কাজের মহিলা বলল, ছোট স্যার, আপনি তো বাবা হতে যাচ্ছেন, ম্যাডামের ঘরে বাচ্চা হইব, ডাক্তার কইল। কথাটা সুগার কান অবধি যেতেই ডান হাত গোল করে মুখের সামনে নিয়ে কাশতে কাশতে জাংকুকের দিকে তাকিয়ে প্রশ্নযুক্ত কপাল করলো, যার অর্থ এটাই সত্যি। জাংকুক এবার ঠোঁটের কোণে হাসি টেনে সুগার কানের কাছে মাথা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই, বড় ভাইয়ের আগে কাজ চালিয়ে গিয়েছিলি, বুঝতে পারছিস বিষয়টা? বাবার সামনে তোর ইজ্জতের রফা দফা না চাইলে চুপ থাক। সুগা এবার আরো জোরে জোরে কাশতে শুরু করে। নামজুনের বুঝতে বাকি নেই 2 ভাই নিশ্চিত উল্টাপাল্টা কিছু নিয়ে কথা বলছে, তাই নিজেকে জায়গা থেকে সরিয়ে নিয়ে বের হতে হতে বলল, আজ আমি নিজে মিষ্টি নিয়ে আসছি, বুঝলে? আর বাড়িতে কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থা করবে 2-1 দিনের মধ্যে। নামজুন বের হওয়ার সাথে সাথে সুগার কাছ থেকে ঝুলন্ত ব্যাগটা খুলে নিয়ে দৌড়ে জিমিনের কাছে যায়, কিন্তু জিমিন এখনো সেন্সলেস হয়ে আছে। জাংকুক তেকে এভাবেই কোলে নিয়ে আস্তে আস্তে বলল, তা ভাই, তোর তো দেখছি বিয়ের পর পর সব লজ্জা শরম হাওয়া হয়ে গিয়েছে। তুই তো বলেছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি, এখন তো দেখছি উল্টো হবে মনে হয়। কথাটা বলে শব্দ করে হাসলো জাংকুক। একদম বাজে কথা বলবি না, ওকে? আমি কিন্তু এখনই চাইনি। সুগার কথা শেষ করতে না দিয়ে জাংকুক বলল, তা না চাইতেও? ওহ জাংকুক, বাজে কথা বন্ধ করবি? এমনিতেও সেন্স নেই, কেমন যেন ভয় লাগছে। জাংকুক এবার সিরিয়াস হয়ে বলল, ও ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সিঁড়ির মধ্যেই তে নামতে চাইলো, কিন্তু এবার জাংকুক নিজেই এভাবে রাখলো, কারণ এই মুহূর্তে বউকে আর নামাতে চায় না। কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার দরকার কি? রুমে এসে দরজাটা চাপিয়ে দিয়ে বলল, অমন করে সবার সামনে আর কখনো চুমু খাবে না, ওকে? খেলাম কোথায়, আমি তো দিলাম। তের কথায় জাংকুক মৃদু হেসে বলল, ও আসলে আমার ভুল হয়েছে, কিন্তু আমার এইটুকু বলতে তেকে কোল থেকে নামিয়ে খাটের উপর দাঁড় করিয়ে বলল, আমাকে ফ্রেশ হতে দিবে না? ওকে। জাংকুক আর দাঁড়িয়ে না থেকে হাত থেকে কোটটা রেখে ওয়াশরুমে ঢুকে যায়। বাড়িতে ছোট
করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেকে দুপুরের খাবার শেষ করে ওষুধ খাইয়েছিল। প্রচুর পাওয়ারি ট্যাবলেট হওয়ার কারণে সব সময় তে দিনের অনেকটা সময় ঘুমিয়ে পার করে। আজকের এই দিনও তাই হয়েছে, তবে সন্ধ্যার আগেই ঘুম ভেঙেছে। গোসল সেরে দরজা থেকে বের হতেই নিচে এত লোকজন দেখে সকলের কথা মনে পড়লো। ও, এই কারণে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওকে তো ডাকলো না। কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল। পাশ থেকে যিশু এদিক দিয়ে নিচে যাচ্ছিল। তেকে দেখে হাসি ফুটিয়ে এসে বলল, ঘুম ভেঙেছে তোর? যিশুকে ঠিক চিনতে অসুবিধা হলো না তের। জিমিনের সাথে ফোনে কথা বলার সময় যিশুর সাথে তে কথা বলেছে বহুবার। এই, তুমি যিশু না? ঠিক চিনেছি আমি। যিশুর একটু খারাপ লাগলেও মুখে হাসি টানলো। হ্যাঁ, ঠিক ধরেছ, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন? নিচে আসো, আমাকে তো কেউ ডাকেনি। এমা, কি বলছো? তুমি ঘুমিয়েছিলে, ডাকবে কেন? ঘুম ভাঙলে তোমার কষ্ট হতো না? ও, সে ঠিক বলেছো তুমি। আচ্ছা চলো নিচে যাই। তে হাতে জুস নিয়ে মুখে তুলে চারিদিকে একবার তাকিয়ে দেখে নিল জাংকুক আছে কিনা। হয়তো উনি আজ আসেননি, কাজের চাপ বেশি হওয়াতে। কথাটা ভাবার মাঝেই পাশ থেকে একজন বলে উঠল, তোমার নাম কি? তে ভীত হয়ে সেই দিকে তাকিয়ে দেখলো 24-25 বছর বয়সের একজন ছেলে। আপনি কে? এই তো অতিথি, আত্মীয় বলতে পারো। তে হেসে বলল, ও, এখানে সবার সাথে এসেছেন বুঝি? জিমিনের কি হন আপনি? কেউ না, তবে নামজুন আঙ্কেলের ইনভাইটেড। আমার বাবা এসেছেন, আমি এই বাড়িতে প্রথম আসলাম। আচ্ছা, তোমার নাম? তে নিজের নাম জানায়। ও, স্টাডি করো কোথায়? তে কিছু বলবে তার আগে পাশ থেকে জাংকুক তের হাতটা ধরে একটানে বসা থেকে দাঁড় করিয়ে বলল, এখানে কি করছো তে? জিমিনের সাথে গিয়ে বসতে। ওখানে বারবার মানুষ গিয়ে কথা বলছিল, কেমন করছিল মাথাটা, তাই এখানে আসলাম। জাংকুক মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে। জাংকুকের কপালের রগগুলো ভেসে আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনার কিছু হয়েছে? জাংকুক এক হাতে নিজের কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল, বলে তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে অনেক বেশি মিস করছিলাম বউ। তে লজ্জায় জাংকুকের মুখের উপর এক হাত চেপে ধরে। পাশ থেকে ছেলেটা কিছুই বুঝলো না, তবে জাংকুককে চিনতে তার অসুবিধা হয়নি। কিন্তু তের সাথে এভাবে কথা বলছে কেন সেটা বুঝলো না। কি হয় জীবন জাংকুকের? কথাটা ভেবে কিছু প্রশ্ন করবে তার আগে পাশ থেকে ইউনো কোথা থেকে উদয় হয়ে বলল, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসুন। কিন্তু আপনি কে? বলছি, আগে একটু পার্সোনাল কথা আছে, আমার সাথে আসুন, খুব জরুরি। ছেলেটা কিছু না ভেবে ইউনোর সাথে চলে গেল। অনুষ্ঠান শেষ হয়েছে, অনেকটা সময় পেরিয়েছে। সবাই নিজ নিজ রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। জাংকুক কারো সাথে ছাদ থেকে কথা বলে এসে মুখের রাগের ছাপটা দেখে দেখা মাত্রই স্বাভাবিক করে নিয়ে মৃদু হেসে বলল, বউ ঘুমাওনি এখনো? তে কোনো কথা বলে না, অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়ে বালিশ টেনে মাথা রাখলো। ধপ করে আওয়াজ হলো। জাংকুক খাটের উপর এক পা উঠিয়ে বসে অন্য পা ঝুলিয়ে তের মাথায় এক হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু নিয়ে রাগ করেছ? তে জাংকুকের হাতটা মাথা থেকে সরিয়ে দেয়। জাংকুক কপাল কুঁচকে বলল, আমার সাথে কথা না বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে বউ। আমি কিন্তু রাগ ভাঙাতে পারি না কারো, তাই চুপচাপ ঘুমিয়ে যাব। আমার খুব টায়ার্ড লাগছে। তে তবুও কথা বলল না। জাংকুক এবার পাশের ল্যাম্প লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে তেকে নিজের কাছে আনতে চাইলো সব সময়ের মতো। বুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে এই কদিনে। কিন্তু বউ আজ এমন করছে কেন? কি হয়েছে আগে বলো, তারপর রাগ করবে বউ। এটা তো তোমাকে আমি বলেছিলাম, তাই না? তে পাশের ল্যাম্প লাইট অন করে জাংকুকের পেটের উপর বসে বলল, বাচ্চা চাই। আমি মানি না, আমি বাড়ির বড় বউ, তাই না? জাংকুক চোখ বন্ধ করে বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে বলল, বউ দেখ, তুই এখন অসুস্থ, আর এসব বাচ্চা বাচ্চা দিয়ে কি করবি? তুই নিজেই তো বাচ্চা, তোকে সামলাতে সামলাতেই তো আমার সময় চলে যায়। আর বাচ্চা আসলে ওটাকে সামলাবে কে? আমি তো এসবে নেই। কথাটা বলে তেকে ব্যাগ থেকে নামাতে চাইলো। তে অমনি বসে রইল। কি হলো, এমন করছিস কেন? দেখ বউ, রাগ উঠিয়ে দিস না, চুপচাপ শুয়ে পড়। কতবার বলেছি তুই করে একদম বলবেন না আমায়, বিচ্ছিরি লাগে এটা শুনতে। ছি, তাহলে এখান থেকে নামো, আর বলবো না। তে এবার ঠোঁট ফুলিয়ে উপর থেকে নেমে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। জাংকুক মৃদু হাসলো বউয়ের বাচ্চামো দেখে। তবে সে যতই রাগ করুক না কেন, এখন জাংকুক কিছুতেই তার বউকে কষ্টকর কিছুর পরিস্থিতিতে ফেলবে না। মাঝরাতে ঘুম ভাঙে
কিছুর আওয়াজ শুনে। মনে হলো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ। চোখ খুলে তের জায়গায় তাকিয়ে অবাক হয়। এভাবে এত রাতে কেন বসে আছে এই মেয়ে? জাংকুক বিরক্ত হয়ে চোখ কচলিয়ে উঠে বসে। তেকে দেখেই তবদা খায়। এত রাতে শাড়ি পরে সেজেগুজে হাতে চুড়ি পরে বসে আছে, চুলে কাজরা লাগিয়ে আছে। আয়না দেখে দেখে ঠোঁটে লিপস্টিক পরে হাতের চুড়িগুলোর ঝংকার ধ্বনি জাংকুকের ঘুম ভেঙেছে। মৃদু হেসে জাংকুক বলল, বউ, এত রাতে সেজেগুজে কাকে দেখাবি? আমি তো ঘুমাচ্ছিলাম। বর আমার আবদার রাখে না, তাই তার সাথে কথা নেই। বউ যে কম বুঝে, তাই এমন আবদার কেন রাখতে যাব? ওকে, কথা বলবেন না। ওকে, ঘুমাই আমি তাহলে। কথাটা বলে জাংকুক আবারও শুয়ে যেতে চায়, কিন্তু তে তৎক্ষণাৎ এদিকে ফিরে জাংকুকের শার্টের কলার চেপে ধরে সারা মুখে একের পর এক চুমু বসাতে লাগলো। লিপস্টিক দেওয়ার উদ্দেশ্যটা মূলত এটাই ছিল হয়তো। জাংকুকের ফর্সা মুখখানাতে মুহূর্তে লিপস্টিকের লাল রঙে রাঙিয়ে দিল তে। এই, তুই কি করছিস? ছাড় বলছি। তে কথা ছাড়াই একের পর এক চুমু বসায়। মুখ শেষ করে গলায় ও বুক অবধি চলে এসেছে। জাংকুক চেষ্টা করেও পারছে না সরাতে, কারণ জোরে ধাক্কা দিয়ে সরাতে গেলে যদি আঁচ লাগে অথবা ধমক দিলে কেঁদে কুটে মাথা ধরাবে, যেটা তের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই আপাতত তেমন কিছুই করছে না জাংকুক। তে সবটা শক্তি দিয়ে ধরে নিজের মতো করে পরপর কিস বসিয়ে দিচ্ছে। কিস করার মৃদু শব্দধ্বনি আর তের ঠোঁটের স্পর্শ জাংকুককে বারবার নিজের অবস্থানে থাকতে দিচ্ছে না। নিজের ভেতরের পুরুষত্ব বারবার ডেকে যাচ্ছে, কিন্তু সে মোটেও তার বউকে এই অবস্থায় চাপ সৃষ্টি করবে না। চোখ বন্ধ করে দু হাত চেপে আছে চাদরে। ভেতরের ইচ্ছেটা বারবার প্রকাশ হচ্ছে। হাতের নীলচে রগগুলো বারবার ভেসে উঠছে। কপালের রগগুলো একবার ভেসে উঠছে তো অন্যবার ডুবে যাচ্ছে। নিঃশ্বাসটা আটকে আসছে যেন। আর কতক্ষণ এমন করে নিজেকে আটকে রাখবে জানা নেই। তে না বুঝেই নিজের কাজে ব্যস্ত আর খিলখিলিয়ে হেসে যাচ্ছে। মিনিট পাঁচেকের মতো পুরো চেহারা, গলা, বুক লিপস্টিকের রঙে রাঙিয়ে বলল, ওকে, এবার ঘুমান। জাংকুক চোখ খুলে কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো অন্যদিকে তাকিয়ে। তে জাংকুকের অবস্থা দেখে একটু আতঙ্কিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জাংকুক কোনো উত্তর করলো না। তে এবার জাংকুকের দু গালে হাত রেখে বলতে লাগলো, হঠাৎ করে এমন করছেন কেন? জাংকুক নিজেকে অনেকটা স্থির করে তের দিকে তাকিয়ে মৃদু হেসে এক হাতে তের মাথায় হাত রেখে নিজের বুকে মিশিয়ে নিয়ে বলল, আদর চাই? এতগুলো? ঠিক আছে, ওই ওষুধগুলো শেষ হোক, তারপর বাবু নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু জিমিন তো, ওর তো ওষুধ নেই, তাই না? বলো, তোমার তো অনেকগুলো ওষুধ আছে। একটু চুপ থেকে তারপর উত্তর দিল, ওকে। জাংকুক মৃদু হেসে তেকে এভাবেই জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। তেও যথেষ্ট শক্ত করে জাংকুকের পিঠ জড়িয়ে রাখে আর মনে মনে নিজের সাথে কয়েকটি শব্দ বাক্য বলে। আপনার কি মনে হয় আমি এখনো সবকিছু ভুলে আছি? বিশ্বাস করুন, কিছুদিন আগে যখন মাথায় প্রচন্ড ব্যথায় জ্ঞান হারিয়েছিলাম, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পর আমার সবকিছুই স্পষ্ট মনে হয়েছিল। তবে আমি ডক্টরকে দিয়ে মিথ্যা বলিয়েছিলাম। আমিও যে আপনাকে ছাড়া একদম অচল। খুব ভালোবাসি আপনাকে মিস্টার মাফিয়া। কিভাবে ঘৃণা করবো আপনাকে? আপনাকে ছাড়া কোথায় যাব আমি? তাছাড়া আপনি আমাকে যেতে দিবেন কোথাও? কিন্তু আমি যখন এভাবেই সারা জীবন আপনার সাথে থাকতে চাই সবটা জেনে, তবে আমি চাই না আমার জন্য কারো প্রাণহানি হোক। তাই তো বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে চলি, যেন আমার কারণে আর কারো কোনো ক্ষতি না করে দেন। যেভাবে বুঝাবেন ঠিক সেভাবেই চলার চেষ্টা করব। এমন কিছু করব না বা বলবো না যার কারণে আপনার সেই রূপটা আবারও দেখতে হয়। এমন ভাবেই থাকতে চাই সব সময়। আর আপনি আমাকে ভালো করার চিন্তায় এভাবেই সহজভাবে চলার চেষ্টা করবেন। আস্তে ধীরে এই সবটাই পরিবর্তন হয়ে যাবে, দেখবেন। একসময় নিজে এসব ছেড়ে আসবেন, আমার বিশ্বাস। এই যে ওষুধগুলো প্রতিদিন আমার হাতে ধরিয়ে দেন, এগুলো আমি একটাও খাচ্ছি না। কথাটা ভেবেই মুচকি হেসে আরো শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরল তে। জাংকুক চোখ বন্ধ করে তেকে নিজের সাথে মিশিয়ে রেখেছে, এক হাতে বুকে চেপে। আজ তার সব চাওয়া যেন সত্যি সার্থক। বউ তার, শুধুই তার। আগেও ছিল, এখনো আছে। তবে পার্থক্য এতটুকু, এখন হাজার গুণ বেশি শান্তি মিলে বউয়ের পাগলামতে। বউয়ের বাচ্চা সুলভ আচরণ তাকে বড্ড বিমোহিত করে তোলে। বউয়ের মুখে সারাদিন তার নামটি থাকবে, এটাই তো সে চেয়ে এসেছে সব সময়। আজ যেন সবকিছুর পূর্ণতা পেল, তবে শুধু একটুখানি ধৈর্যের
প্রয়োজন, আর মাত্র কয়েকটা মাস প্রয়োজন সবকিছু ঠিক হতে। তবে সবকিছু পারফেক্ট মনে হবে। এই পথ চলা দীর্ঘস্থায়ী হোক তের সাথে, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত উপভোগ করার ইচ্ছেটুকু পূরণ হোক।